মেঘালয় ঘোরা শেষ, নেমে এসেছি আসামে। গতকাল বিকেলে গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদে শান্ত ক্রুজ ভ্রমণ করেছি। তারপর করেছি আসামি খাবার দিয়ে নৈশভোজ। ডিসেম্বর মাস, গুয়াহাটিতে বেশ ঠান্ডা। আজ আমরা আমাদের বুবাই আর তিন্নির বাড়ি থেকে সকালবেলায় একটা ক্যাব নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য পল্টন বাজারের হোটেল অভিষেক রিজেন্সি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদীপ রেন্ডোস্কায়ের তরফ থেকে এসে গেলাম। আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আমাদের ট্রাভেল পার্টনার ঝিলিক ট্যুরসের টিমের সঙ্গে যোগ দিতে। সাথে থাকছে আরও অনেক নতুন বন্ধু গ্রুপ, যাদের সঙ্গে পরিচয় হবে, আর তারপর আমরা একসাথে শুরু করব আমাদের পরবর্তী চ্যাপ্টার কাজিরাঙ্গা হয়ে অরুণাচল প্রদেশ। আশা করছি আপনারা সঙ্গে থাকছেন। যথারীতি আবার বলবো, আগের ভিডিওগুলো দেখতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সঙ্গে থাকুন। ঠিকানা দেওয়াই ছিল, সেই মতো আমরা এসে গেলাম এই অভিষেক রিজেন্সিতে সকাল 7টা বাজার আগেই। দেখা হয়ে গেল তনুশ্রী মানে মৌয়ের সঙ্গে। ও এর আগে আমাদের সঙ্গে এই ঝিলিক ট্যুরসের সঙ্গেই ছিল আমাদের হিমাচল ভ্রমণে। এবারও দেখলাম ওই টিমে আছে। ওরা গতকাল কলকাতা থেকে এসেছে গুয়াহাটিতে। আজ চেক আউট করে আমাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে যাবে কাজিরাঙ্গা। কিছুক্ষণ বসে চলে এলাম হোটেলের ছাদে। বাকি ট্যুরিস্টদের এখনো দেখা নেই, হয়তো ওনারা তৈরি হচ্ছেন। এখানে দেখলাম রান্নার ঠাকুর ওনার কিচেন সামলাতে ব্যস্ত, কারণ এই ট্রিপে আমাদের সঙ্গে থাকবে কমপ্লিট একটা কিচেন। এর আগে অবধি আমরা ঘুরেছি, খেয়েছি নিজেদের মতো করে। ঝিলিক ট্যুরসের ঠিক করে দেওয়া হোটেলে থেকেছি আর ওদের গাড়ি ব্যবহার করেছি। এবার আমরা ঘুরব ওদের তত্ত্বাবধানে, ওদের ঠাকুরের রান্না করা খাবার খেয়ে ওদের সাথেই থাকবো এক হোটেলে, আর ঘুরব ওদেরই ঠিক করা গাড়িতে সবাই একসাথে। দেখা যাক এই অভিজ্ঞতা কেমন হয়। হোটেলের ছাদ দিয়ে দেখা যাচ্ছে দূরে পাহাড় দিয়ে ঘেরা এই সুন্দর শহর গুয়াহাটি। আস্তে আস্তে সবাই এসে গেল। আমাদের পরিচয় পর্ব দিয়ে শুরু হলো সকালের ব্রেকফাস্ট। এরপর আমরা বেরিয়ে যাবো কাজিরাঙ্গার পথে। আজকে কত তারিখ? 16 তারিখ? 17 তারিখ। 17, রাইট। এখানে দিনও ভুলে যাচ্ছে। পিকলুর সঙ্গে আমরা হোটেলে সবাই মিট করেছি একটা জায়গাতে, অভিষেক রিজেন্সিতে। 17 তারিখ আমরা আজকে এখান থেকে যাব কাজিরাঙ্গা। আমাদের পুরো গ্রুপ মেম্বার্স যারা আছে, একজন আছে। আচ্ছা, ঠিক আছে, নামগুলো। এ তো আমাদের টিমের ক্যাপ্টেন পিকলু, নতুন লোক। আচ্ছা, এটা অরিত্র, বৈশালী পাক বেহালা। আমার মা দেবাশিস দা ফ্রম দিল্লি। আচ্ছা, উজ্জ্বল দিল্লি থেকে। পুরনো লোক আমাদের। এটা আমার ফ্যামিলি, রীতা আর আমার মেয়ে দেবস্মিতা। ডাকলাম টিনা, আমার টিনা বলে ডাকি। আর আমি হচ্ছে সুদীপ। বাস, থ্যাংক ইউ। সকলের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমরা 3 জন ছাড়াও অরিত্র আর ওর মা এবং মৌ আছে কলকাতা থেকে। দেবাশিস দা, ঋতুদি মানে ওনার ওয়াইফ, আর এদিকে উজ্জ্বল দা এবং ওনার ওয়াইফ সমিতা দি, ওনারা আছেন দিল্লি থেকে। আর আছে ঝিলিক ট্যুরসের তরফ থেকে পিকলু। কিচেনের দায়িত্বে আছে সন্ন্যাসী দা আর সুশীল। আর আমাদের গাড়ি চালাবেন সমর। হোটেলটা খারাপ নয়, যদিও আমরা এই হোটেলে ছিলাম না। তবে ওদের রুমে একটু বসলাম সবাই, তারপর নিচে নেমে আসতে হলো, কারণ গাড়িতে লাগেজ তোলা হচ্ছে। কিচেনের সব জিনিস, আমাদের লাগেজ সবকিছুই গাড়ির ছাদে না তুলে রাখা হলো গাড়ির পেছন দিকে। আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি রেডি, মোটামুটি লাগেজ ঢুকে গেছে। সরি, ব্রেকফাস্ট করে ফেলবেন।
আমরা বেরিয়ে যাবো। এই গাড়িটা আমাদের। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। ভেরি গুড ওয়ালা মর্নিং। আমাদের টেম্পো ট্রাভেলার ছেড়ে দিল গুয়াহাটি থেকে কাজিরাঙ্গার উদ্দেশ্যে সকাল 9টা নাগাদ। সবাই কিন্তু খুব মিশুকে আর আড্ডাবাজ। বেশ ভালোই লাগছে সবাই মিলে এইভাবে একসাথে ঘুরতে। তবে গ্রুপ ট্যুরে একটা সমস্যা খুব ফিল করছি। আমি যেহেতু একটু ব্লগিং করি, তাই সামনের দিকের সিটটা পেলে ভালো হয়। এখানে কিন্তু সেটা পাইনি, আর সেই সমস্যাটা খুব ভালোভাবে ফিল করছি। যাই হোক, কিছু জিনিস তো মানিয়ে নিতে হয়, তাই মানিয়ে নিলাম। পরের বার একটু অন্যভাবে ভেবে দেখব। গাড়ি এগিয়ে চলল গুয়াহাটি থেকে কাজিরাঙ্গার দিকে, খানাপাড়া পার হয়ে। উত্তর পূর্ব রাজ্যগুলো এমনিতেই সবুজে মোড়া। মেঘালয়ে সবুজ দেখেছি, দেখে চোখ জুড়িয়েছি। গুয়াহাটিতে বিজ্ঞান, উন্নয়ন আর আধুনিকতার ছোঁয়ায় কংক্রিটের ভিড় দেখেছি। কিন্তু যত কাজিরাঙ্গার দিকে এগোচ্ছি, তত প্রকৃতি যেন তার সবুজ চেহারা আবার আমাদের চোখে ফিরিয়ে দিচ্ছে। দুপুর 12টার পর শুরু হলো ছোট বড় সবুজে মোড়া নানান আকৃতির পাহাড়। ভিড় কমছে, প্রকৃতিতে নিজের চেহারায় ফিরছে। বাতাসে বুনো গন্ধ আবার ফিরে আসতে শুরু করেছে। একটু পরে শুরু হলো হাইওয়ের দুপাশে সবুজ গাছপালা, অল্প কিছু ঘরবাড়ি, দূরে পাহাড়, ছোট ছোট দোকান, আর মাঝে মাঝে ছোট ছোট চায়ের বাগান। এখন গাড়িটা চলছে চওড়া পিচের রাস্তা ধরে, কিন্তু গাড়ির গতি বেশ কম। তার কারণ রাস্তার মাঝে মাঝে নির্দেশ আছে স্পিড কম রাখতে। এটা অ্যানিম্যাল করিডর, সম্পূর্ণ একটা অন্য অনুভূতি। এতক্ষণ গাড়ি ছুটছিল তার নিজের গতিতে, এবার কিন্তু স্পিড কম করতে হলো। দুপাশে, বিশেষ করে যাওয়ার পথে রাস্তার বাঁ পাশে শুরু হলো জঙ্গলের কোর এরিয়া আর অ্যানিম্যাল জোন। কে জানে হঠাৎ করে কখন সামনে কিছু একটা চলে আসবে হয়তো। সকলের বেশ উদ্দীপনা। গাড়ি এগিয়ে চলেছে নিয়ন্ত্রিত কম গতিতে, কখনো ঘন্টায় 26 কিলোমিটার, খুব বেশি হলে আবার কখনো 36 কিলোমিটার বা তার আশেপাশে। আমাদের গন্তব্য কাজিরাঙ্গার কোহড়া। ওখানে আমাদের গেস্ট হাউস বুক করা আছে। আজ আমরা রাতটা ওখানেই থাকবো। কাল সকালে কাজিরাঙ্গা সাফারি করে কাজিরাঙ্গা থেকে আমরা বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যে। 37 নম্বর ন্যাশনাল হাইওয়ের ধারে কোহড়া হচ্ছে আসামের গোলাঘাট জেলার একটা ছোট্ট শহর। পৃথিবী বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের জন্য এটাই হচ্ছে
মেন এন্ট্রান্স। এখন দুপুর, তবে গরম নেই, বেশ আরামদায়ক একটা ওয়েদার। গাড়ির সামনের সুন্দর রাস্তার দৃশ্য তোলার জন্য ক্যামেরাটা বাড়িয়ে দিলাম, একটুখানি ক্যাপচার করার জন্য, যদি আপনাদের দেখাতে পারি। দু চোখ ভরে যা দেখেছি জানি, তার তুলনায় ক্যামেরার ছবি হয়তো কিছুই নয়। একটা জায়গায় আমাদের ড্রাইভার সমর গাড়ির গতি কমিয়ে বলল দূরে একটা নাকি গন্ডার দেখা যাচ্ছে। আসলে দুপাশে গাছপালার সারি, তাই একটু আড়াল হচ্ছে। গাড়ি একটু এগিয়ে পিছিয়ে একটা জায়গায় দাঁড় করানো হলো সকলের জন্য। সবাই গাড়ি থেকে দেখতে পেলাম, হ্যাঁ ঠিক তাই, বেশ অনেকটা দূরে একটা পূর্ণ বয়স্ক গন্ডার মাঠের মধ্যে গ্রেজিং করছে। তার থেকে মনে হচ্ছে আরেকটু দূরে একটা ছোট গন্ডারও রয়েছে। ভিডিওতে তুললাম, প্রথম একটা বন্যপ্রাণী দেখতে পেলাম, একটা দারুণ অভিজ্ঞতা। যত এগোচ্ছি চায়ের বাগান তত বেশি চোখে পড়ছে। আগেই জানতাম এখানে অনেক চায়ের বাগান আছে, তার পিছনে রয়েছে কিছু কিছু জায়গায় সবুজ পাহাড়। কিছুটা যাওয়ার পরে রাস্তার বাঁ পাশ দিয়ে নেমে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল রাইনো গেস্ট হাউসে। আশেপাশে বেশ কিছু হোমস্টেও রয়েছে দেখলাম, তবে এই রাইনো গেস্ট হাউস হোটেলটা বেশ ভালো। ভিতরে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে, রুমগুলো বেশ স্পেসিয়াস, গোছানো, আর সাথে রয়েছে সুদৃশ্য ছিমছাম বাথরুম। নিচে খাওয়ার ব্যবস্থা, আমাদের যেহেতু সঙ্গে কিচেন অ্যান্ড কুক সব রয়েছে, তাই খাওয়ার ব্যবস্থাটা আমাদের নিচেই করতে হবে একটা জায়গায়। তার পাশেই রয়েছে রান্নার ব্যবস্থা। আপনারা এখানে আসতে চাইলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি এদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম। আমরা সবাই যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম লাঞ্চ করবো বলে রাখি, আজ বিকেলে কাজিরাঙা পার্কে জঙ্গল সাফারি করা হবে জিপে করে। দেবাশিস দা, উজ্জ্বল দা, ওনার ফ্যামিলি আর মৌ আজ বিকেলে যাবে। আমরা যেহেতু প্রথমেই মানুষ জঙ্গলে জিপ সাফারি করে নিয়েছি, তাই ঠিক করেছি এবার আর জিপ সাফারি করব না, আগামীকাল সকালে এলিফ্যান্ট সাফারিটা করব। আজ বিকেলটা বরং আশেপাশে একটু ঘুরে বেড়াই, দেখা যাক কেমন লাগে। এখানে আসার আগেই আমরা এই হোটেলের মারফত জঙ্গল সাফারির ব্যবস্থা করে রেখেছিলাম, জিপ এবং এলিফ্যান্ট দুটোই। সবাই লাঞ্চ করে নিচ্ছে, কারণ লাঞ্চ করার পরেই সবাই বেরিয়ে পড়বে। একটু পরেই জঙ্গল সাফারি করবার জন্য জিপ এসে গেল আমাদের হোটেলে। ওনারা জঙ্গল সাফারির জন্য বেরিয়ে পড়লেন। একদম একদম পাল্লাটা হাত থেকে বলে দিয়ে আসবেন যদি চলে আসে আমাদের নেওয়ার জন্য। ঘুরে আসুন, ভালো করে ক্যাপচার করবেন যা আছে। বাই বাই। এলিফ্যান্ট সাফারিতে প্রতিটি হাতিতে 4 জন করে বসতে পারেন, কিন্তু জিপ সাফারির ক্ষেত্রে সেখানে 6 জন বসা যায়। ওনারা বেরিয়ে গেলে আমরা একটু আশেপাশে ঘোরবার জন্য বাইরে বেরিয়ে এলাম। পাশেই রয়েছে হাইওয়ে, নির্জন রাস্তা, বেশ লোকজন বিশেষ নেই, দুপাশে গাছপালা, দূরে দূরে পাহাড়। একটুখানি ঘোরাফেরা করে হোটেলের পেছন দিকটা আসলাম। এই সন্ধেবেলায় জায়গাটা অপূর্ব, কিছু ছবি না তুলে পারলাম না। যাক, বাইরে বেশ ঠান্ডা, তাই একটু পরে হোটেলে ফিরে এলাম।
সন্ধ্যের মধ্যেই উজ্জ্বলদা আর দেবাশিস দ্বারা জঙ্গল সাফারি করে ফিরে এলেন। তারপর সবাই মিলে একসাথে বসে শান্ত আড্ডা, সঙ্গে কফি আর মির্চি পকোড়া। পিকলু উঠে গেছে, চায়ের আড্ডা, সঙ্গে তেলে ভাজা। দাঁড়ালাম না, ওখানে যদি ওয়েট করতাম তাহলে 2 ঘন্টা 15 মিনিট হয়ে যেত। কেমন দেখলেন? কি কি আমি যাইনি কিন্তু বলে দিলাম না, তুমি তো আমার সঙ্গে আছো। হ্যাঁ, আমরা দেখলাম গন্ডার দেখেছি খুব ক্লোজ রেঞ্জ, হাতি দেখেছি খুব ক্লোজ রেঞ্জ, আর গন্ডার প্রচুর দেখেছি। আচ্ছা হাতি তো একদম হার্ডলি 10 ফিটসে ছিল। আচ্ছা, আর অন্য কিছু ছিল? হরিণ ছিল? হ্যাঁ, হরিণ 3-4 রকমের হরিণ ছিল। আচ্ছা, আর ফ্লোর ছিল, ফল ছিল। আর কতক্ষণ ঘোরালো? 2 ঘন্টা। বাহ, ও ভালচার ছিল, একটা ভালচার ছিল। আচ্ছা বসেছিল। আচ্ছা, বাকি তো শুনে ভালো, ওভারঅল গুড এক্সপিরিয়েন্স। সবচেয়ে ভালো হচ্ছে গন্ডারটা গ্রেজিং দেখা গেছে। আদার কি হয়, জলাশয়ের কাছে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, ওরকম না, গ্রেজ করছিল ওরকম কাছের থেকে। বাহ। লাস্টে তো একটা স্লিপিং গন্ডার, অলমোস্ট গোয়িং টু স্লিপ, মানে সন্ধে পড়ছে গিয়ে শুচ্ছে আর কি, বললো আমাদের যাচ্ছে শুতে, ও অলমোস্ট দেলে পড়ে যায়। গন্ডার অনেক কফি দেখেছি। বাহ। হ্যাঁ, সেটাও দেখার জিনিস শেখা গেল কি। গন্ডার 1 মাস ধরে মোটামুটি এক জায়গায় এসে পটি করে, ও ওই জায়গাটা ভরে গেলে তারপর অন্য জায়গায়। যেখানে পটি আছে পুরো দায়ী পড়ে। এটা নতুন জিনিস জানা গেল, প্রায় 1 মাস ধরে এক জায়গায় করে, মানে এদিক ওদিক নোংরা করে না। তারপরে ওই জায়গাটা ভরে গেলে ওর যদি মনে হয় তাহলে অন্য জায়গায় গিয়ে আবার মোটা করে। কচ্ছপ দেখেছি একটা গাছের উপরে। কচ্ছপ? প্রায় কচ্ছপ 20টার উপর, 20-25টা। না, মানে কচ্ছপ কি জল ছিল? হ্যাঁ, জলের মাঝখানে একটা- জলের পরে বাড়ি করছে আপনার রোদ্দুর বলছে গাছের উপর উঠে। আর লাস্টে দেখেছি তোমার কাছে হাত তুলতে ও হ্যাঁ, সেই হাতে কত দূর এখান থেকে? এটা এখান থেকে 2 কিলোমিটার হবে। গুড। ভালো। রাতে সবাই মিলে একসাথে ডিনার করলাম ওই একই জায়গায়। রুটি ভাত যে যেমন খাবে, তার সঙ্গে ছিল ডাল, স্যালাড, সবজি আর চিকেন। শুনে নিলাম কালকের প্ল্যান। কাল সকাল 6:30টার মধ্যে আমাদেরকে তৈরি হয়ে চলে যেতে হবে কাজিরাঙ্গা ফরেস্টে এলিফ্যান্ট সাফারি করব বলে। এলিফ্যান্ট সাফারি শেষ হলে আমরা এই হোটেলে ফিরে আসব, তারপর এখান থেকে বেরিয়ে যাব অরুণাচলের ভালুকপংয়ে। রাত যত বাড়ছে, রাতের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডাও বাড়ছে। ডিনার করে সবাই যে যার রুমে চলে এলাম ঘুমাবো বলে। আজকের মতন এখানে শুভরাত্রি, কাল আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। খুব সকালে সবাই তৈরি হয়ে হোটেলের নিচে নেমে এলাম। তারপর আমাদের টেম্পো ট্রাভেলার আমাদের নিয়ে চললো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। আজ আমরা সবাই মিলে এলিফ্যান্ট সাফারি করব। প্রায় 430 কিলোমিটার জুড়ে কাজিরাঙ্গা অভয়ারণ্য হচ্ছে আসামের সবচেয়ে পুরনো অভয়ারণ্য, যার কিছুটা নওগাঁও আর কিছুটা রয়েছে গোলাঘাট জেলা জুড়ে। এর উত্তরে রয়েছে ব্রহ্মপুত্র নদ আর দক্ষিণে রয়েছে কার্বি অ্যাংলং নামে সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ একটা পার্বত্য জেলা। এই কাজিরাঙ্গা কিন্তু ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত একটা বিশেষ ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। সারা পৃথিবীর 1 শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের 3 ভাগের 2 ভাগই এখানে দেখতে পাওয়া যায়। পার্কে গিয়ে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ হাতি নাকি তখনও আসেনি। ততক্ষণ ভেতরটা আমরা একটু ঘুরে ফিরে দেখলাম, ফটোশ্যুট করলাম, বেশ সুন্দর কিন্তু ভেতরটা। তারপর যেখান থেকে এলিফ্যান্ট সাফারি হবে আমরা সেখানে গেলাম টিকিট দেখিয়ে, গেট পাস নিয়ে। দেবাশিস দা আর উজ্জ্বল দা ওনারা একটা হাতিতে উঠেছে 4 জন মিলে। আমার স্ত্রী, আমার কন্যা, ওদিকে অরিত্র আর ওর মা, তারা উঠে পড়লো আর একটা হাতিতে।
আমি পড়ে গেলাম একা। অপরিচিত তিনজনের সঙ্গে উঠতে হলো আমাকে আর একটা হাতিতে, যার নাম ছিল শোলে সিনেমার বীরু। শুনলাম তার সামনে যে হাতিটা যাচ্ছে তার নাম নাকি জয়। ওরা দুজন নাকি একই সঙ্গে যাওয়া আসা করে, ভারী মজার ব্যাপার। হাতির পিঠে উঠে জঙ্গল সাফারি করার অভিজ্ঞতা জীবনেই প্রথম। 4 জন বসেছি, হাতিগুলো দুলকি চালে জঙ্গলের মধ্যে দিয়ে চলতে শুরু করেছে। জিপে গেলে ড্রাইভারের ইচ্ছে মতন নির্ধারিত রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু শুনলাম হাতির পিঠে অনেকটাই সেটা সম্ভব নয়, কারণ হাতি চলে কিছুটা তার নিজের ইচ্ছে, নিজের মর্জিতে। এদিক ওদিক তাকিয়ে হাতিগুলো চলতে শুরু করলো। मोबाइल हाथ से पकड़ के रखना, वो तो गिर जाएगा। हाँ 1905 সালে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে এই উদ্যান স্থাপিত হয়, তাই 2005 সালে এই উদ্যানের 100 বর্ষ উদযাপন করা হয়েছে। এই কাজিরাঙাতে একটা সংরক্ষিত অঞ্চল আছে যেখানে বেঙ্গল টাইগার অনেক আছে, তবে এত বড় এরিয়া জুড়ে আছে বলে হয়তো সচরাচর দেখা যায় না। 2006 সালে একটা টাইগার প্রজেক্ট হিসেবে এটাকে ঘোষণা করা হয়েছে। এখানে আছে প্রচুর হাতি, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার, বুনো মহিষ, নানান প্রজাতির হরিণ, বিরল প্রজাতির অনেক পাখি ইত্যাদি। বার্ড লাইফ ইন্টারন্যাশনাল একে সেজন্য গুরুত্বপূর্ণ পক্ষী ক্ষেত্র বলেও ঘোষণা করেছে। ভারতের অন্যান্য আরও যেসব অভয়ারণ্য আছে তাদের তুলনায় কাজিরাঙা বন্যপ্রাণী সংরক্ষণে শোনা যায় তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে। জঙ্গলের মধ্যে জিপে করে এলে গাড়ির আওয়াজ হয়তো কিছুটা জঙ্গলের নিস্তব্ধতা ভঙ্গ করে, কিন্তু এলিফ্যান্ট সাফারিতে দেখলাম নিজেদেরই কথাবার্তার শব্দ ছাড়া জঙ্গলের একটা আলাদা নিস্তব্ধতা আছে, যেটা কিছুটা অনুভব করা যায়। বিশেষ করে সকালবেলার আলোতে এই শীতের আমেজ মাখা রোদের মধ্যে যখন একেবারে জঙ্গলের গভীরে আমরা রয়েছি, তখন একদম একটা অন্য অনুভূতি। যারা জঙ্গলে এসে বাঘ দেখতে পেলাম না বলে মন খারাপ করেন, আমি কিন্তু তাদের দলে নই। বাঘ সিংহ দেখতে গেলে আমার মনে হয় চিড়িয়াখানা যাওয়া ঢের ভালো। জঙ্গলে এসেছি, জঙ্গলের নিস্তব্ধতা, বনো পরিবেশ এগুলো উপভোগ করব। আজ সেটাই কিন্তু আমরা করছি এই শীতের সকালে। অবশ্য ভাগ্যক্রমে কিছু একটা বন্যপ্রাণী যদি দেখতে পাই তাহলে সেটা বোনাস হিসেবে নেব, আর যদি সত্যি সত্যি বাঘ দেখতে পাই তাহলে সেটা হবে জ্যাকপট।
जंगलটা কোর এরিয়া, ওখানে গেলে টাইগার দেখা যায়, মানে যাবেই ना ना वहाँ पे एलिफेंट सफारी नहीं होता है ना। तो यहाँ पे जो दिखाई दिया वो वहाँ से नदी से आया। हाँ এদিকেও দেখা যায় অল্প, ওদিকে টাইগার অনেক বেশি। ব্রহ্মপুত্র ছাড়াও আরও 4টে নদী এই অভয়ারণ্যের মধ্যে দিয়ে বয়ে গেছে। এছাড়া অসংখ্য বিল রয়েছে এই বনাঞ্চলের মধ্যে, যার মধ্যে ডিপোর বিল খুব উল্লেখযোগ্য। এই সেই ডিপোর বিল। মাহত বললেন যে এই বিলের ওপারে নাকি টাইগার একটু বেশি আছে, যদিও ওপারে কোনো সাফারি হয় না, তবে অনেক সময় বাঘ ওপার থেকে এপারে যাওয়া আসা করে। বলছি দাঁড়াও। হ্যাঁ ওই পিঙ্ক ফ্লাওয়ার গুলো দেখছো না, ওখানে রাইনো পটি করে, ওখানেই ফ্লাওয়ার হয়, তাই ওর নাম রাইনো ফ্লাওয়ার। ভালো হয় আর রাইনো এই সেই রাইনো ফ্লাওয়ার। दिखा दिया कुछ? अच्छा, কিছুটা গিয়ে দেখতে পেলাম একটা গন্ডার চড়ে বেড়াচ্ছে বেশ কাছাকাছি। তারপর দেখলাম একটা হরিণ। আমাদের হাতি একটু কাছাকাছি যেতেই হরিণটা জঙ্গলের মধ্যে সরে গেল। হাতির পিঠে বসে ডান দিক বা বাঁ দিক ঘুরে ছবি তোলা বা ভিডিও ক্যাপচারিং করা বেশ মুশকিল। জিপে আমরা ফ্রন্ট ফেস করে বসি, কিন্তু হাতির পিঠে যেহেতু সাইড ফেস করে বসতে হচ্ছে, তাই সামনে কিছু এলে মুভ করে ছবি তোলা বা ভিডিও তোলাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তার কারণ পাশে তো অন্য সহযাত্রী বসে আছেন। যাই হোক, তবু একটু অসুবিধা করে কিছু ছবি তুলে নিলাম, হয়তো খুব একটা ভালো হয়নি। বেঙ্গল টাইগার কিন্তু এখানে অনেক আছে শুনলাম। খুব বেশি দেখা না পাওয়া গেলেও মাঝে মধ্যে দেখা যায়। আমরা এই বেঙ্গল টাইগারের কিন্তু এই কাজিরাঙ্গা জঙ্গলে অ্যাটাকের অনেক রকম খবর এর আগে আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি। 2022 সালে হাইওয়ের ওপর
একটা টাইগার অ্যাটাক করেছিল এক সাইকেল আরোহীকে, দেখেছিলাম। তবে 2004 সালে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেখানে কাজিরাঙায় এই সাফারি চলার সময় একটা বাঘ লাফিয়ে মাহুতকে আক্রমণ করেছিল। দেখে দেখে সেগুলো কিন্তু এখন মনে পড়ছে আর বেশ আতঙ্কিত হচ্ছে। বিশেষ করে হাতি যখন বড় বড় গাছের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আর আমাদের গায়ে গাছের পাতাগুলো ঠেকছে, নিচে দেখতে পাচ্ছি না পায়ের নিচে কি আছে। গায়ের মধ্যে পুরো ঝোপ চলে আসছে, সাংঘাতিক অবস্থা। বাপরে বাপ। हाँ मजा तो ज्यादा आएगा कि टाइगर जंप करेगा हम लोग, तब तो मजा और ज्यादा। আপনাদের জানিয়ে রাখি, জঙ্গলে জিপ বা এলিফ্যান্ট সাফারি করতে গেলে আপনারা যে হোটেলে উঠবেন अच्छा তাই আপনাদের ব্যবস্থা করে দেবেন। এছাড়াও অবশ্য কাজিরাঙার কাউন্টারে এসেও যোগাযোগ করতে পারেন। আর অনলাইন বুকিং এর জন্য আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। অপরিচিত 3 জনের সঙ্গে সাফারি শুরু করেছিলাম, তবে কিছুক্ষণের মধ্যে সেটা বন্ধুত্বে পরিণত হলো। ওনারা আসামের বরপেটা থেকে এসেছেন। जंगल का मंगल है, जंगल में मंगल। कुछ बोलिए। हाँ मेरे दोस्त लोग मिल गया इधर, बस मेरा परिवार की छुट्टी। चलो मिल गया एकदम अब कर दीजिए। हाँ आप कब कीजिए, हम लोग सब आएंगे। हाँ ठीक है हाँ थोड़ा देखिए, मुंह दिखा देखिए। दीजिए। सब है ऐसे सबम से सब है वाले एकदम वेरी गुड। उन्हें लस वाले आपका नाम बोल दीजिए। बरपेटा से बरपेटे से कौन? मैं अब्दुल रज्जाक। अब्दुल रज्जाक भाई है हम लोग के साथ, और भी 2 दोस्त है। दादा आप लोग का नाम बोल दीजिए। रूपम दास। मेरा नाम है ताबक सरकार। पावक सरकार वेरी गुड। माई सेल्फ सुदीप कुमार पाल वेरी गुड। चलिए একদম ডার্ক ফরেস্টের মধ্যে আমরা পৌঁছে গেছি। একটা হাতিতে 4 জন বসা যায়। আমাদের পড়েছিল জনপ্রতি 1500 টাকা করে। জিপ সাফারি করতে গেলে পুরো জিপটা আপনাকে নিতে হবে, যার জন্য আপনাকে দিতে হবে 4000 টাকা। সেখানে 6 জন বসতে পারবেন। এই রেটগুলো অবশ্য ইন্ডিয়ান সিটিজেনদের জন্য। ফরেনার্স হলে এলিফ্যান্টে পড়বে জন প্রতি 3500 টাকা, আর পুরো জিপটা নিতে গেলে মোটামুটি পড়বে 7700 টাকা মতো। এর মধ্যে এন্ট্রি পারমিট সমস্ত কিছু ইনক্লুডেড। আমি যেটুকু জানি সকালবেলা ছাড়া সাধারণত এলিফ্যান্ট সাফারি করা হয় না, তবে জিপ সাফারি সকাল এবং বিকেল 2 বেলাতেই হয়। এই যে লাস্ট 2টো হাতি আসছে, বাবাই আছে। বাবাইকে সঙ্গে নিয়ে আমরা ঘুরতে পারি, খুব খারাপ লাগছে। সিস্টেমটাই এরকম, 4 জনের বেশি নেবে না। 1 ঘন্টারও কিছুটা বেশি সময় ধরে সাফারি শেষ করে আমরা ফিরে এলাম যেখান থেকে আমাদের সাফারি শুরু করেছিলাম সেখানে। বেশ সুন্দর কাটলো আজকের সাফারি সময়টা। সবাই একসাথে পার্কিং জোনে ফিরে এলাম, যেখানে আমাদের জন্য আমাদের টেম্পো ট্রাভেলার নিয়ে অপেক্ষা করছিল সমর। ফিরে চললাম হোটেলে। ব্রেকফাস্ট করে আজকে আমরা রওনা দেবো অন্য রাজ্য অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে। চেষ্টা করেছি
যতটা সম্ভব ঠিকঠাকভাবে সাফারিটা আপনাদের সামনে তুলে ধরবার। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে পেলে খুব ভালো লাগবে। আজ বিকেলের মধ্যে পৌঁছে যাবো আমরা ভালুকপংয়ে আপনাদের সঙ্গে নিয়ে। তাই সঙ্গে থাকুন, পরের পার্ট খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর অতি অবশ্যই আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।